আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আকরাম হোসেন, একজন এসইও প্রফেশনাল। সো এসইও প্রফেশনাল হিসেবে আমার অনেক সময় অনেকগুলো টুলস কিনা লাগে। বাংলাদেশ থেকে হোক, বাংলাদেশের বাহিরে থেকে হোক কিনা লাগে। সো এইগুলোতে কার্ডের প্রয়োজন পড়ে। বাংলাদেশে পেমেন্ট অপশন তেমন নাই, আপনি জানেন হয়তো। সো আপনি যদি বাংলাদেশি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, কার্ড অপশন বাংলাদেশের ক্ষেত্রে খুবই লিমিটেড। সো লাইক আপনি যদি চিন্তা করেন কোনো ব্যাংকে ক্রেডিট কার্ড প্রোভাইড করে, তবে সেটা সিলেক্টেড পারসনের জন্য। ডেবিট কার্ড আপনি যেকোনো ব্যাংকের এগেইনস্টে নিতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্টের এগেইনস্টে আই মিন। এরপরে হচ্ছে প্রিপেড কার্ড, সেটা আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই নিতে পারবেন। এগুলো হচ্ছে ওভারভিউ। এখন বাংলাদেশের এই যে সমস্যাটা, এটা আসলে ইউনিভার্সাল সমস্যা। আপনি আমি সবাই এটা বুক করি। তো কোনো কিছু পারচেজ করা Google Play Store হোক অথবা কোনো কিছু টুলস হোক, আমি এসইও হিসেবে SEMrush আছে, এটা সাবস্ক্রিপশন কেনা লাগে। বিভিন্ন প্রকার সফটওয়্যার আছে, প্লাগইনস আছে WordPress এর ক্ষেত্রে, এগুলো আমার পারচেজ করা লাগে। কিন্তু সমস্যা এখানে দাঁড়ায়, আমরা কিন্তু বাংলাদেশ থেকে খুবই লিমিটেড এডিশনে এগুলো পারচেজ করতে পারি আমাদের কার্ডের এগেইনস্টে। সো আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা হবে কিভাবে আপনি আপনার জন্য বেস্ট কার্ড চুজ করতে পারেন। সেটা হইতে পারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা প্রিপেড কার্ড। সো কাদের জন্য কোনটা, এবং আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে, একজন নতুন হিসেবে আপনি কি করতে পারেন, আপনার কি স্টেপস হইতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সো চলেন শুরু করা যাক। প্রথমত, আপনি বাংলাদেশে আছেন, দ্যাট মিনস আপনাকে প্রথমেই বাংলাদেশে একটা পাসপোর্ট করে নিতে হবে। সো পাসপোর্ট ছাড়া আসলে আপনি কোনো বাংলাদেশি ডুয়াল কারেন্সি কার্ড অ্যাভেইল করতে পারবেন না। আপনি কার্ড নিতে পারবেন, কার্ড ইউজ করতে পারবেন। শুধুমাত্র বিডিটি কারেন্সি ইউজ করতে পারবেন। বাংলাদেশে যেকোনো এটিএম, পজ, যে জায়গায় ই-কমার্স এগুলোতে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু ওভারসিজ কোনো কারেন্সিতে পেমেন্ট করতে পারবেন না। সেটা ইউএসডি, জিবিপি, ইউরো, যেকোনো অস্ট্রেলিয়ান ডলার, যেকোনো কারেন্সি হতে পারে। সো আজকে চলেন স্টেপ বাই স্টেপ আমরা দেখি। সো প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে আ বাংলাদেশের যে পেমেন্ট মেথডের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কি রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, এখানে কার্ড আমরা কিভাবে সারা বাংলাদেশ ইউজ করতে পারি এবং এখানে কি রিকোয়ারমেন্ট থাকতে পারে। সো প্রথম কথা হচ্ছে, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার একটা কার্ড বাধ্যতামূলক কিছু সময়। আপনি যদি আপওয়ার্কে কাজ করেন, সেখানে কানেক্টস কিনতে হয়। কানেক্টস মানে হচ্ছে কিছু পয়েন্ট দেয়। আপওয়ার্কে যারা আপনারা অ্যাকাউন্ট করেছেন তারা হয়তো জানেন। সো এইগুলা কেনার জন্য আপনি অনেক সময় অনেক ফেসবুক গ্রুপে দেখবেন যে অনেকে জিজ্ঞেস করতেছে, "ভাইয়া আমার একটা কার্ড দরকার। কেউ কি আমাকে কানেক্ট কিনে দিবেন কিনা?" সো এগুলো মাঝেমধ্যে অনেক সময় স্ক্যামেরও শিকার হয়। মেক্সিমাম সময় এরকম হয়, যারা নিবি বুঝেই না টাকা আগে দিয়ে দেয়, পরে আর পেমেন্ট করে দেয় না। অথবা কোনো রকম একটা ফ্রডুলেন্ট কার্ড দিয়ে পেমেন্ট করে দিল, দেন ভেরিফিকেশন চাইলো, তারা কার্ড দেয় নাই। এটা আমার লাইফে অনেকবার হয়েছে, আমি যখন শুরু করেছিলাম আমার ডোমেইন কিনতে গিয়ে। সো এটা একটা ইস্যু। এটা একটা বিগ ইস্যু, শুধুমাত্র ইস্যু না, একটা বিগ ইস্যু। সো প্রথমত, এর পরবর্তীতে যদি আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংক আপনি ডুয়েল কারেন্সি কার্ড অ্যাভেইল করার জন্য কি রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে সেগুলো। একদমই যদি চিন্তা করেন, আপনি একজন বাংলাদেশী, আপনাকে প্রতি বছর একটা পাসপোর্টের এগেইনস্টে মাত্র $12,000 খরচ করতে দিবে, এবং পার ট্রান্সেকশন $300 খরচ করতে পারবেন। এটা মাথায় রাখবেন। সো এখানে একটা বলতে পারেন যে, তাহলে যদি আ কোনো কিছুর প্রাইস $300 এর উপরে হয় তাহলে কি করা যাবে? আপনি ম্যানুয়াল অ্যাপ্রুভাল নিতে পারবেন। যখন যেই ব্যাংক থেকে কার্ড নেবেন সেই ব্যাংকের এগেইনস্ট এ তারা আপনাকে একটা লিমিট সেট করে দিবে। ওই লিমিটের বেশি আপনি কিনতে পারবেন না। তবে এটা মেক্সিমাম সময় মেডিকেল এবং ইয়ার টিকেটের উপরে হয়ে থাকে আরকি। নরমালি আমরা যে টুলসগুলো কিনি এগুলোর এগেইনস্ট এ ওরা খুব কমই দেয়। সো এটা একটা বড় ইস্যু। এখন বাংলাদেশ ব্যাংক এটা কেন দিয়ে রাখছে? এই লিমিট কেন? অ্যানুয়াল লিমিট প্রতি বছর আপনি একটা পাসপোর্টের এগেইনস্টে আপনি যতগুলো মন চায় ততগুলো কার্ড আপনি এন্ডোর্স করান। এন্ডোর্স মিনস একটা ব্যাংকের অ্যাপ্রুভাল। ধরেন আপনি সিটি ব্যাংক থেকে একটা এমএক্স কার্ড নিলেন, এবং সিটি ব্যাংক থেকেই আপনি একটা ভিসা কার্ড নিলেন। তাহলে আপনার কার্ড হলো ২ টা, এবং আপনি ওই ২ টা কার্ডের এগেইনস্টে সর্বোচ্চ $12,000 আপনি আ এন্ডোর্স করতে পারবেন। আপনার পাসপোর্টে একটা সিল মেরে সাইন করে দিয়ে দিবে। আপনি ওই কার্ডটাকে ডুয়াল কারেন্সিতে ইউজ করতে পারবেন। ২ টা কার্ড কি করতে পারবেন? কোনো কার্ডে যদি আপনি $8,000 নেন, কোনো কার্ডে আপনি 4,000 নিতে পারবেন, অথবা 6,000 ২ টা কার্ড নিতে পারবেন। ইভেন আপনি যদি একটা কার্ড নেন ব্র্যাক থেকে, একটা কার্ড নেন সিটি ব্যাংক থেকে, তাহলে সেটাও আপনি পারবেন। কিন্তু সর্বোচ্চ আপনি ১২,০০০ লিমিটের মধ্যেই থাকবেন। সো এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান রেগুলেশন। এখন পর্যন্ত ২০২৬ পর্যন্ত। হোপফুলি সামনে যদি ওরা বাড়ায় ২০,০০০ পর্যন্ত নেয়, হইতে পারে অনেকের জন্য এটা উপকার হইতে পারে। সো এরপরে আমরা যদি দেখি যে আমাদের আসলে কার্ড অপশন কি আছে? তো কার্ড অপশন ১ম এই পাবেন আপনি ডেবিট কার্ড। সো ডেবিট কার্ডটা হচ্ছে
আপনি একটা ব্যাংকে গেলেন, সিটি ব্যাংকে গেলেন। সিটি ব্যাংক থেকে আপনাকে দেয়া হলো একটা ব্যাংক অ্যাকাউন্ট। এটার এগেইনস্টে আপনাকে দেয়া হলো একটা ব্যাংক কার্ড। সেটা এমএক্স, মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডের যেকোনো স্কিমের কার্ড হইতে পারে। এখন আপনি এই কার্ডটা যেকোনো সময় ইউজ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে। দ্যাট মিনস আপনি ব্যাংকে আগে টাকা জমা রাখলেন, এরপরে আপনি সেই টাকা ইউজ করলেন। এটা হচ্ছে আপনার ডেবিট কার্ড। আপনি ইচ্ছামতো খরচ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাংকে টাকা আছে। আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ড। সো এই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাংক আপনাকে একটা লোন দেয়, সেটা কার্ডের মাধ্যমে দেয়। নরমালি এমনি ব্যাংক থেকে যদি টাকা পয়সা লোন আনেন, এখানে ইন্টারেস্ট দিতে হয়। ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও সেম, কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বিভিন্ন বিষয় আপনার স্যালারি বা আপনি ফিক্সড ডিপোজিট করে নিবেন কিনা সেটার উপরে। তবে আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, একদম নতুন শুরু করতেছেন, আপনাকে কখনোই রেকমেন্ড করব না যে আপনি ক্রেডিট কার্ড নেন। ইভেন আমিও ক্রেডিট কার্ড ইউজ করি না। যদিও আলহামদুলিল্লাহ আমি এলিজিবল। কিন্তু করি না। কারণ হচ্ছে যে ক্রেডিট কার্ডে এক্সট্রা চার্জ আছে, অনেক ফি নেয়। পাশাপাশি এখানে অনেক হালাল হারামের বিষয় আছে। সো এগুলো নিয়ে আলোচনা এখন না করি। জাস্ট আপনাকে বলতেছি যে আপনাকে ক্রেডিট কার্ড একটা নিয়ে নিলেন ব্যাংক থেকে। আপনার এফডিআর এর এগেইনস্টে অথবা আপনি নিজে এলিজিবল। সেখান থেকে আপনি চাইলে ওই ক্রেডিট কার্ডটাকে ডুয়াল কারেন্সি হিসেবে আপনার পাসপোর্টের এগেইনস্টে এনডোর্স করে নিতে পারেন। ফাইন। এরপরে হচ্ছে প্রিপেড কার্ড। ধরেন আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র একটা কার্ড প্রয়োজন, যেই কার্ডটা দিয়ে আপনি চলে যাবেন আ বিদেশে ঘুরতে, সেই কার্ডটা নিয়ে। এবং ধরেন আপনি হজে গেলেন, সেখানেও আপনি এই কার্ডটা ইউজ করতে পারলেন। কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে না। আপনি এমএফএস, বর্তমানে বিকাশ, নগদ, রকেট, উপায় যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। সো এক্ষেত্রে এটা হচ্ছে যে কোনো প্রিপেড কার্ডের সুবিধা হচ্ছে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে না। কিন্তু এখানে একটা ক্লজ বলে দেই, সেটা হচ্ছে একটা প্রিপেড কার্ড চালানো একটা ব্যাংক অ্যাকাউন্ট চালানোর মতোই খরচ। অলমোস্ট কিছুটা পার্থক্য আছে। আপনি ধরেন আ সর্বোচ্চ পার্থক্য হচ্ছে যে ৳৫০০। আপনি ইয়ারলি চার্জের কথা যদি চিন্তা করেন, বাকি একেকটা অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করবে। আপনি যদি এমন অ্যাকাউন্ট ইউজ করেন যে অ্যাকাউন্টে আসলে লাখ, লাখ টাকা ট্রান্সেকশন হচ্ছে, তাহলে সেটা তো এক্সাইজ ডিউটি আছে গভর্নমেন্টের, সেটার ক্ষেত্রে বিভিন্নভাবে কাটবে আরকি। সো এটা হচ্ছে আ মেইন যে আমাদের কার্ডের সামারি সেটা। এরপরে আমরা যদি দেখি যে আসলে ডেবিট কার্ড ফ্রিল্যান্সারদের জন্য সবচাইতে বেশি রিকমেন্ডেড, যেটা আমি পার্সোনালি ইউজ করি, এখন পর্যন্ত ইউজ করতেছি। আমি ভিসা কার্ড ইউজ করি, এমএক্স কার্ড ইউজ করি, মাস্টার কার্ড ইউজ করি। মানে কার্ড বলতে গেলে স্কিম বোঝাচ্ছি। আ এইগুলো সবগুলোই ডেবিট। কোনটাই ক্রেডিট না। ডেবিট মিনস আমার অ্যাকাউন্টের এগেইনস্টে আমাকে দেওয়া হয়েছে। সো আমার অ্যাকাউন্টে যতক্ষণ পর্যন্ত টাকা আছে, ততক্ষণ পর্যন্ত সেটা আমি লিমিটের মধ্যে মানে ইউজ করতে পারবো। সো ধরেন আমি Upwork এ কানেক্ট কিনলাম, আমি সেটা কিনতে পারি। Upwork এর সাবস্ক্রিপশন কিনলাম, সেটাও আমি কিনতে পারি। YouTube এর সাবস্ক্রিপশন, সেটাও আমি কিনতে পারি। Google Play Store থেকে অথবা Apple Store থেকে, যদিও Apple Store এর জন্য আলাদা কার্ড ইউজ করি আমি। এটা আমি এখানে মেনশন না করি। সো এখন এগুলোর জন্য আমি ইচ্ছামতো ব্যবহার করতে পারি। কোনো জায়গায় কোনো সমস্যা হয় না। ব্যক্তিগতভাবে আমি Amex এর আ কার্ড ইউজ করি, সিটিব্যাংকের, ব্র্যাকের একটা কার্ড আছে, ডুয়াল কারেন্সি, সেটাও অনেক স্মুথ। যদিও আপনি যদি বাংলাদেশী কোনো বিআইএন রেজিস্টার্ড কোম্পানি থেকে পারচেজ করেন, তাহলে আপনাকে অলমোস্ট 30% এক্সট্রা ভ্যাট দেয়া লাগে বাংলাদেশকে। সো এটা হিউজ। দ্যাটস ওয়াই আমি বাংলাদেশী কার্ডগুলো নরমালি এভয়েড করি। তবে সিটিব্যাংকের কার্ডের এগেইনস্টে এরকম হয় না। এমএক্স এর কথা বলতেছি। তো কিছু, কিছু ডেবিট কার্ডের এগেইনস্টে দেখবেন যে মার্কআপ ফি আছে। আপনার কার্ডটাকে যদি তারা এন্ডোর্স করে দেয় ইউএসডির এগেইনস্টে, আর সেটাকে যদি আপনি ব্যবহার করেন জিবিপিতে, মানে পাউন্ডে, তাহলে আপনার এখানে 3% পর্যন্ত মার্কআপ ফি কাটে ওরা। সো প্রত্যেকটা ডলারের এগেইনস্টে ওরা মার্কআপ ফি 3% এড করে দেয়। সো এখানে কিছু টাকা বেশি যায় আরকি। এগুলা আপনি ব্যাংক টু ব্যাংক ভেরি করে। এখানে এরকম না যে আসলে আমি যে কথাগুলো বলতেছি সবগুলাই সিলেক্টেড, ওইরকম কোনো কিছু না। ব্যাংক টু ব্যাংক ভেরি করে। আপনি প্রত্যেকটা ব্যাংকের যখন একটা কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করবেন, ওইটার এসওসি আ অবশ্যই পড়ে নিবেন। ওই এসওসিতে সবকিছু লিখা থাকে যে আসলে ওরা প্রতি মাসে কত টাকা নেবে, কখন কত টাকা নেবে, কোনটার জন্য কত টাকা, পাশাপাশি কত পার্সেন্ট ভিএটি দেয়া লাগবে তাদেরকে, এগুলা ওরা নরমালি লিখে রাখে। সো এটা গেল আমাদের ডেবিট কার্ডের কথা। তো ডেবিট কার্ডের ক্ষেত্রে সুবিধা এটাই যে ডেবিট কার্ডে আপনার এক্সট্রা কোনো চার্জ নাই। শুধুমাত্র ইয়ারলি কিছু চার্জ আছে। বাকি চার্জ অ্যাকাউন্টের এগেইনস্টে নেয়া হয়। ডেবিট কার্ডের ক্ষেত্রে ইয়ারলি এখন কোন ডেবিট কার্ড আসলে ৳৫০০ আছে কিনা, ৳৫০০ র মতো আছে কিনা জানি না। তবে ৳৬৯০ এগুলা স্ট্যান্ডার্ড ডেবিট কার্ড। আরো বেশি হয়। মাস্টার কার্ডের যদি প্রিমিয়াম বা প্লাটিনামে যান, তাহলে দেখবেন যে ১২০০, ১০০০ উপরে চলে যায় একেকটা কার্ডের ফি।
সো এটা রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আরকি। আপনি যেহেতু নতুন, আপনি নরমালি একটা ব্যাংকের যদি অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খোলার সাথে, সাথে সেখান থেকে আপনাকে ডেবিট কার্ড প্রোভাইড করা হবে। আইদার ইনস্ট্যান্ট অথবা আপনার কাছ থেকে রিকোয়েস্ট রাখা হবে। সেই রিকোয়েস্টের এগেইনস্টে আপনি ৩ থেকে ৭ দিন পরে আপনি পেয়ে যাবেন। ব্যাংক টু ব্যাংক এটাও টাইমলাইনটা ভেরি করে। সো এরপরে আমরা চলে আসছি ক্রেডিট কার্ডে। ফ্রিল্যান্সারদের জন্য ক্রেডিট কার্ড। এখন অনেক ব্যাংকেই সেটা দেয়। সেটা ব্র্যাক ব্যাংক ফ্রিল্যান্সারদের এগেইনস্টে দেয়। যদি আপনার একটা ফ্রিল্যান্সার কার্ড থাকে, আপনি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, হ্যান্ডসাম অ্যামাউন্ট দেখাইতে পারেন যে, না ৬ মাসে আমি ৬,০০,০০০ ৭,০০,০০০ টাকা ইনকাম করেছি আমি যেকোনো মার্কেট প্লেস থেকে অথবা আউট অফ মার্কেট প্লেস উইথ আ ক্লায়েন্ট কন্ট্রাক্ট। সো এরকম যদি হয় তাহলে আপনি সেটাও নিতে পারেন। আ এলিজিবিলিটির উপর নির্ভর করে আপনাকে ওরা সেটা প্রোভাইড করে থাকবে এবং আপনার স্টেটমেন্টের উপরে। সো ক্রেডিট কার্ড মানেই হচ্ছে আপনি লোন, আপনি সেই লোনটা নিবেন ব্যাংকের কাছ থেকে। সো আপনি মান্থলি যত টাকা খরচ করবেন তত টাকা মাস শেষে সেটা আপনি তাদেরকে পরিশোধ করে দিবেন। সো এটা হচ্ছে ক্রেডিট কার্ডের স্কিম। ক্রেডিট কার্ড নিতে গেলে কোনো অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে না। আপনি একজন আ নাগরিক হিসেবে তারা এটা আপনাকে প্রোভাইড করবে আপনি যদি এলিজিবল হয়ে থাকেন। এটা হচ্ছে ক্রেডিট কার্ড। ইভেন আপনি ক্রেডিট কার্ডের এগেইনস্টেও আপনার কার্ড পাসপোর্ট এন্ডোর্স করাতে পারবেন। এন্ডোর্স করিয়ে আপনি ইউএসডি ব্যবহার করতে পারবেন। ইউএসডি মিনস আপনি যেকোনো ফরেন কারেন্সি ব্যবহার করতে পারবেন। কিন্তু আল্টিমেটলি বাংলাদেশ থেকে ইউএসডি কেটে নেয়। বাকি যেকোনো কারেন্সির সাথে এটা মার্জ করে নেয়। ধরেন পাউন্ডে খরচ করলেন ৳১৬০ করে। আপনার সেই কত পাউন্ড এখানে খরচ হলো সেটাকে আ ইকুইভ্যালেন্ট করে এখানে আপনার ইউএসডিতে ওরা কেটে নেয় আরকি। সো এরপরে হচ্ছে আ অন অ্যান্ড অনলি প্রিপেইড কার্ড। সো প্রিপেইড কার্ডের জন্য একটা মজার সুবিধা আছে। সেটা হচ্ছে আপনি যদি উপায় ইউজ করেন, বাংলাদেশী এমএফএস সেটা হচ্ছে ইউসিবি ব্যাংকের। ওই উপায়ে কিন্তু প্রিপেইড কার্ড দিচ্ছে। কিন্তু আপনি মাথায় রাখবেন যে উপায়ে প্রিপেইড কার্ডে কি যা খরচ আছে সেই খরচ দিয়ে আপনি মোটামুটি একটা ব্যাংক অ্যাকাউন্টও আপনি চালাইতে পারবেন। আপনি ৳৩০০ র জন্য ব্যাংক অ্যাকাউন্ট চালাতে পারবেন না, ওইরকম কোনো কিছু না। চালাইতে পারবেন। সো এখন প্রিপেইড কার্ডের মানেই হচ্ছে এটা, আপনার ইচ্ছামতো আপনি আগে টাকা কার্ডে ঢোকাবেন, আই মিন আ ডিপোজিট করবেন। এরপরে সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন। আর ডেবিট কার্ডের ক্ষেত্রে কার্ডে টাকা ডিপোজিট করার কোনো প্রয়োজন পড়ে না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকলে আপনার ডেবিট কার্ডে টাকা থাকবে। এটা হচ্ছে ডেবিট কার্ডের ক্ষেত্রে। আর প্রিপেইড কার্ডের ক্ষেত্রে প্রিপেইড আপনি নরমালি যারা সিম আমরা ইউজ করি, প্রত্যেকটা সিমের ক্ষেত্রে এরকম হয় যে আমরা আ প্রিপেইড সিমই ইউজ করি। যারা পোস্টপেড করে তারাও জানেন। পোস্টপেড মিন ক্রেডিট কার্ডের মতো। প্রিপেইড মিন নরমালি যেই সিমগুলো আমরা ইউজ করি সেগুলো। সো আপনি মোটামুটি সকল ব্যাংক থেকেই প্রিপেইড কার্ড নিতে পারবেন। সকল ব্যাংক থেকে নিতে পারবেন। কিছু, কিছু ব্যাংক হয়তো এখনো প্রোভাইড করে না। আমি জানি না। আমার জানা মতে আশেপাশে আ ডিবিএল পাশাপাশি সিটিব্যাংক বা ব্র্যাক এগুলো সবাই প্রিপেইড কার্ড প্রোভাইড করে থাকে। তো প্রিপেইড কার্ডের মোটামুটি ভালোই চার্জ আছে। এসএমএস চার্জ আছে। আ এরপরে ইয়ারলি একটা ফি আছে। হয়তো ফার্স্ট টাইম ওরা ফ্রি দেয়। সেকেন্ড ইয়ার থেকে ওরা চার্জ কাটে। সো আপনি নিতে পারেন। তবে আপনি যদি অ্যাকাউন্ট না চান, আপনি ঘরে বসেই চান, আপনি উপায়ের আ এমএফএসটা ইউজ করতে পারেন। এমএফএস এর মধ্যে রিকোয়েস্ট করলে ওরা আপনার বাসায় পাঠিয়ে দিবে আপনার প্রিপেইড কার্ড। সেটাকে আপনি ব্রাঞ্চ থেকে এন্ডোর্স করে নিতে হবে। ব্রাঞ্চ থেকে এন্ডোর্স করে নিতে হবে। এরপরে উপায় থেকে আপনি লোড করে ইউজ করতে পারবেন। সো এটা গেল প্রিপেইড কার্ডের ক্ষেত্রে। এরপরে আমরা যদি দেখি যে আসলে বাংলাদেশ ব্যাংক কি করলো? আমি আগেও সেটা শুরুতেই ইন্ট্রোতেই বলেছিলাম যে আপনি সর্বোচ্চ $12,000 আপনি ইউজ করতে পারবেন। দ্যাট মিনস আপনার কার্ড যদি হয় ৪ টা, ৪ টা কার্ডে আপনি আ যেকোনো ব্যাংকের কার্ড হোক, সব কার্ড মিলিয়ে আপনি একটা পাসপোর্টের এগেইনস্ট এ শুধুমাত্র $12,000 আপনি ইয়ারলি এনরোস করাতে পারবেন। এর বেশি পারবেন না। খরচও করতে পারবেন না। এটা হচ্ছে জেনেরিক ওয়ে। এখানে ফরেন কারেন্সি লিমিট ওরা বাংলাদেশ ব্যাংক দিয়ে রাখছে। সো এখানে আমাদের কোনো সে নাই। হোপফুলি তারা যদি চেঞ্জ করে আরকি। এরপরে যদি চিন্তা করেন যে আ ইজি টু ইউজ। ইজি টু ইউজ আমি বলব ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড। ডেবিট কার্ড অনেক সময় ডিক্লাইন করে। আপনি যদি গ্লোবালি যান। আমি এখন পর্যন্ত গ্লোবালি ক্রেডিট কার্ড ইউজ করি নাই। আ গ্লোবালি বলতে গেলে ট্যুরিজমের জন্য ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স এর ক্ষেত্রে বলব যে আ ডেবিট কার্ডও অ্যাকসেপ্ট করে, ক্রেডিট কার্ডও অ্যাকসেপ্ট করে, ইভেন প্রিপেইড কার্ড তো অ্যাকসেপ্ট করবেই। যদি আপনার ডুয়াল কারেন্সি এনেবল থাকে আরকি। সো এগুলোর ক্ষেত্রে সমস্যা নাই। প্রিপেইড কার্ডের ফিচার অলমোস্ট সেম। কারণ এখানে আসলে দেখা হয় না যে নরমালি আপনি কিভাবে কার্ডটা লোড করতেছেন। আইদার এটা আপনার ডেবিট কার্ড, ক্রেডিট অথবা প্রিপেইড যেটাই হোক। আপনি ডুয়াল কারেন্সি যদি আপনার এনেবল থাকে আপনি সেটা করতে পারবেন। এরপরে কার্ড সিলেকশনের ক্ষেত্রে যদি বলি, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন নতুন ফ্রিল্যান্সার, আপনার একটা কার্ড দরকার। আপনাকে চিন্তা করতে হবে যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজনেই পড়ে, আমি বলব স্ট্যান্ডার্ড ওয়ে গো টু ফর এ ব্যাংক।
ব্যাংক অ্যাকাউন্ট, দেন সিলেক্ট ডেবিট কার্ড। কারণ হচ্ছে আপনি যখন একটা ব্যাংক থাকবে আপনার, আপনার ব্যাংকে যখন আপনার রেমিটেন্স আসবে, আই মিন আপনার কাজের টাকা আসবে, সেই টাকায় আপনি ঘরে বসেই আপনার কার্ড দিয়েই আপনি ইউজ করতে পারতেছেন। এটা একটা স্মুথ ওয়ে হয়। কিন্তু আপনি যদি আসলে নরমালি ব্যাংক অ্যাকাউন্ট ইউজ না করেন, আপনার প্রিপেড কার্ড নিয়ে নেন, তাহলে ওই প্রিপেড কার্ডটাকে আপনার রিলোড করানোর জন্য আপনাকে হয়তো ওদের এটিএমে যেতে হবে, যেই ব্যাংক থেকে নেবেন সেই ব্যাংকের এটিএমে যেতে হবে। অথবা কাউকে রিকোয়েস্ট করতে হবে যে তুমি ওই ব্যাংকের টাকা থেকে আমার প্রিপেড কার্ডে টাকা পাঠাও। অথবা নানান ধরনের একটা ঝামেলা ক্রিয়েট হয়। ইভেন প্রিপেড কার্ড অনেক সময় অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে না। এটা খুব স্লাইটলি অ্যামাউন্ট, বাট করে না। এটা সত্য। সো আমি আপনাকে রিকমেন্ড করব, আপনি যদি একদমই ফ্রেশার হয়ে থাকেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনলাইন জগতে, নতুন অথবা পুরাতন যে আসলে এখন পর্যন্ত ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করেন নাই, তাদেরকে একটা কথাই বলব, আপনারা প্রিপেড কার্ডটাকে একটু অ্যাভয়েড করেন। যদি আপনার একান্ত প্রয়োজন না পড়ে নিয়েন না। পাশাপাশি আপনি শুধু ডেবিট কার্ডে থাকেন, ডেবিট কার্ড থেকেই হবে। এরপরে যদি আপনার অ্যাভেইলেবিলিটি বাড়ে, আপনি ইনকাম বাড়তেছে, এরপরে আপনার ক্রেডিট কার্ডও লাগবে, দেন গো ফর এ ক্রেডিট কার্ড। এবং ক্রেডিট কার্ড নিয়ে তখন হোপফুলি আর কোনো সমস্যা হবে না। কিন্তু শুরুতে যদি ক্রেডিট কার্ডের উপরে যান, ক্রেডিট কার্ডের একটা হিউজ চার্জ প্রতি বছর থাকে। এখানে কিছু হিডেন ফি থাকে যেগুলো আমরা নরমালি জানি না। একটা যেকোনো ধরনের ফি হইতে পারে। সো ক্রেডিট কার্ডের ফিটা দেওয়া খুবই টাফ আমি বলব। কারণ আ সেম কার্ডের সেম ইউজেস কিন্তু টাকা অনেকটা বেশি নেয়। হ্যাঁ, ঠিক আছে। অনেক এক্সট্রা অফার দেয় ক্রেডিট কার্ড, অনেকগুলা ডিসকাউন্ট দেয়। এগুলা ভিন্ন হিসাব। কিন্তু আপনি যখন শুরু করতেছেন তখন আপনার এত বার্ডেন নেওয়ার প্রয়োজন নেই। আপনি গো ফর ডেবিট কার্ড। এটা থাকবে আমার সাজেশন। এখন আর এখানে দেখতেছেন, এখানে একটু হাইলাইট করে কি পয়েন্টগুলো দেখে নেন যে আসলে আপনি কোনটা ইউজ করবেন। তবে আমি সবসময় রিকমেন্ড করি আপনি প্রিপেড কার্ডটা এভয়েড করেন। ডেবিট কার্ডটাকে ফার্স্ট প্রায়োরিটি দেন। সেকেন্ডলি আপনি যদি এলিজিবল হয়ে থাকেন, আপনার যদি সমস্যা না থাকে, আপনার যদি স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট একটা ইনকাম থাকে, অবশ্যই গো ফর ক্রেডিট কার্ড। কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি ফরেন কারেন্সি লিমিট আপনাকে $12,000 দিবে। এর বেশি দিবে না। যে আপনার যদি ১০০ কার্ডও হয়, এর বেশি দিবে না প্রতি বছর। সো ইয়াহ, এটা ছিল আমার কার্ড নিয়ে। এট লিস্ট কার্ড নিয়ে আমি নিজে অনেক সাফার করেছি। সো হোপফুলি আপনারাও সাফার করেন। হোপফুলি বলতেছি। আনফরচুনেটলি বলা উচিত। সো এখন যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে আপনার এইটা নিয়ে, কার্ড নিয়ে বা যেকোনো ধরনের কোয়েরি নিয়ে, আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে নতুন শুরু করতে চাচ্ছেন, কোন কার্ডটা নিলে আপনার জন্য বেস্ট, আপনার আ এখন বর্তমান প্রেজেন্স অনুযায়ী যেটা আপনার জন্য বেস্ট সেটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।